এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একেবারে আলিমুদ্দিন স্ট্রিটে এবং সেখান থেকে সিপিআইএম এর অর্থাৎ বামফ্রন্টের প্রার্থী তালিকা আজকে একটু আগেই কিন্তু প্রকাশ করেছে ছিলেন বিমান বোস সহ মোহাম্মদ সেলিমের মতো বিশিষ্ট নেতৃত্বরা এবং গুরুত্বপূর্ণ কয়েকটা বিধানসভার ক্যান্ডিডেটের নাম আমরা বলবো, যেমন হচ্ছে দমদম উত্তরের প্রার্থী দীপশিতা ধর, উত্তরপাড়া মীনাক্ষী, ডোমকলে মুস্তাফিজুর, খড়গ্রামে ধ্রুবজ্যোতি সাহা, যাদবপুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মহেশতলাতে অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি। অর্থাৎ দেখাই গেল যে গতকাল নির্বাচন কমিশন ইলেকশন ঘোষণার পরেই সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের ক্যান্ডিডেট নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে। একবারে সর্বপ্রথম পশ্চিম বাংলার বুকে সর্বপ্রথম বামেদের তরফ থেকে আজ কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেল সাড়ম্বরে। দেখতে থাকুন বাংলা কাল। বামপন্থী শক্তিকে যোদ্ধা করার লক্ষ্যে পথ চলা। আমরা এবার বিধানসভা নির্বাচনে এই কাজের উপর বেশি গুরুত্ব আরোপ করতে চাইছি এবং এই বিধানসভা নির্বাচনকে ঘিরে একেবারে উত্তর বাংলার জেলাগুলো থেকে শুরু করে দক্ষিণ বাংলার সব জেলায়, জঙ্গলমহলের জেলায়, সব জায়গাতেই আমরা রাজনৈতিক প্রচারটাকে একটু পরিকল্পিত ভাবেই করতে চাই। ভোটের ঠিক নিঘণ্ট যখন ঘোষণা হলো, ঘোষণার ঠিক কিছুক্ষণের আগেই দেখা গেল রাজ্য সরকার ডিএ বিষয়টা সামনে আনলেন এবং ভাতাটাও বাড়ালেন পুরোহিতদের। কি বলবেন এই বিষয়ে? এই ডিএ প্রশ্নে কর্মচারী, শিক্ষক, সরকারি কর্মচারী শুধু নয়, পঞ্চায়েত পুরসভার কর্মচারী, স্কিম ওয়ার্কার্স, ক্যাজুয়াল ওয়ার্কার্স, আধা সরকারি সংস্থা, পাবলিক সেক্টর, স্টেটে, তারা সবাই ডিএ নিয়ে দীর্ঘদিন লড়াই করছিলেন, আন্দোলন, সংগ্রাম, স্ট্রাইক। 13 তারিখে দেখেছেন সবাই মিলে একটা বৃহত্তম ধর্মঘট হলো। যারা মনে করেন ধর্মঘট করলে কি হয়, মিছিল করলে কি হয়, মিটিং করলে কি হয়, ব্যাচ করলে কি হয়, তারা বুঝেছেন যে ধর্মঘটের প্রভাবটা কি। এটা সরকার ইচ্ছায় করেননি, ভোট নিয়েও করেননি। তা নাহলে 13 তারিখে স্ট্রাইকের আগে 9 মার্চ এই সরকার সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন 1 তারিখ বাড়াতে হবে, তার কাছে টাকা নেই। তাহলে চাপ পড়লে কি সব বলে না? তাহলে স্ট্রাইক করে তাদেরকে আমরা সম্মান জানাচ্ছি, যারা ধর্মঘট, হুমকি, হামলা এবং বদলি এইসব ষড়যন্ত্রকে ত্যাগ করে দিয়ে তারা স্ট্রাইক করেছেন। তাহলে মানুষ ইতিহাস লেখে। 2, যে সমস্ত আইনজীবীরা, বামপন্থী আইনজীবীরা একেবারে নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত লড়াই করেছেন রিলেন্টলেসলি, সমস্ত তথ্য প্রমাণ দিয়ে। লড়াই এই জন্য করতে হয়েছে, মমতা ব্যানার্জি প্রথম থেকে বলেছেন ডিএটা দান, আর আমরা বামপন্থীরা বলেছি এটা অধিকার। উনি বলেছেন ডিএ পাওনা নেই, মিথ্যা বলেছেন। সুপ্রিম কোর্ট স্বীকার করেছে এটা কর্মচারীদের অধিকার। 3 তারিখ দিয়ে দেওয়া হয়েছিল, এই তারিখের মধ্যে করতে হবে। উনি আদালতের রায় মানেননি, এখন জনতার আদালতে যাওয়ার আগে ভয় পেয়েছেন। সেলিমদা, মুখ্যমন্ত্রী তিনি আজকে গ্যাসের প্রতিবাদে রাস্তায় নেমেছেন, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে। এই নির্বাচন তুমি বলো রান্নার গ্যাসে, নাহলে মমতা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী প্রতিদিন গ্যাস দিয়ে যাচ্ছে। তুমি বুঝতে পারো না যে কোন গ্যাস বৃদ্ধি হচ্ছে। যত ভোট বাড়বে তত গ্যাস বৃদ্ধি হবে। এখানে সব হোর্ডিং লাগিয়েছে না বিজেপি, যে সব শূন্য পদে 6 মাসের মধ্যে নিয়োগ করা হবে, বিজ্ঞাপনও দিচ্ছে। আরে কেন্দ্র সরকার শূন্য পদ নিয়োগ করেছে। এমনকি আর্মিতে প্রতিরক্ষায়ও ওই অগ্নিবীর করে 3 বছরের শর্ট সার্ভিস সিভিক মতো করেছে। কত হাজার হাজার পদ খালি আছে, লক্ষ লক্ষ পদ খালি আছে রেলেতে, পোস্ট অফিসে, ব্যাংকে, সেগুলো নিয়োগ হচ্ছে না। আর রান্নার গ্যাসের দাম বাড়লো কেন? কে বাড়ালো? কেন বাড়ালো? যুদ্ধ হচ্ছে বলে। তাহলে আমরা যুদ্ধের বিরুদ্ধে, মমতা ব্যানার্জি বললে হবে না। তো তার যে সাহস থাকে তিনি বলুন, ইসরায়েল এবং আমেরিকা ভুল করেছে, ইরানের উপর আক্রমণ করেছে, অন্যায় করেছে, প্যালেস্টাইনের উপর আক্রমণ হয়েছে, অন্যায় হয়েছে। বলতে পারবেন? সাহস আছে? আই চ্যালেঞ্জ। ইফতার পার্টি করতে পারেন, হিজাব করে ঢং করতে পারেন, নাটক করতে পারেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে একটা কথা বলতে পারেন না। তাহলে বিজেপির যেমন, তৃণমূলের তেমন ইলেকট্রাল ফান্ডের টাকা শুকিয়ে যাবে। পরিষ্কার করে বলছি,
টাকা শুকিয়ে যাবে, সোর্স শুকিয়ে যাবে। আর দাম বাড়ালে আমরা দেখেছি যখন আগে দাম বেড়েছে, বামফ্রন্ট সরকার যখন ছিল, তাহলে রাজ্য সরকারের যে ট্যাক্স কম্পোনেন্ট আছে সেটা কম করে দিলে হয়, কেন্দ্র সরকারের ট্যাক্স কম্পোনেন্ট কমিয়ে দিলে হয়। পেট্রোলিয়াম প্রোডাক্ট আমরা বাংলাদেশকে এবং ভুটানকে যে দামে বিক্রি করি সেই দামে এখানে আমরা এখন পাই না, তাহলে কেন্দ্র এবং রাজ্য সরকার মিল্কিং কাউ হিসেবে তাদের থেকে আহরণ করে নেয়। সেটা আগে ছাড়তে হবে, সেটা আর ছাড়ার ওনার ক্ষমতা নেই, এখন ওনাকে ছাড়তে হবে। উনি গদি ছাড়লে আমরা এগুলো ছাড়ার ব্যবস্থা করে দেবো। আর 3 হচ্ছে আমাদের এনার্জি সিকিউরিটি কোথায়? এত বড় দেশ, আমাদের জ্বালানি সুরক্ষা নেই। ওখানে হরমুজ প্রণালী বন্ধ হবে, পার্সিয়ান গালফে যুদ্ধ হবে, আর এখানে দাম বেড়ে যাবে, ব্ল্যাক মার্কেট হবে। তাহলে আমাদের 6 মাসের জন্য, 1 বছরের জন্য আমাদের স্টকে নেই কিছু। জাতীয় সুরক্ষা বলতো বিজেপি আগে, এখন কেন বলে না ন্যাশনাল সিকিউরিটি? আমাদের জ্বালানি সিকিউরিটি সুরক্ষা কোথায় গেল? তাহলে আমাদের নিজের রাজ্যে, নিজের ঘরে আমরা করি যে হঠাৎ করে কিছু ঘটলে যাতে জ্বালানি সুরক্ষা থাকে, স্টকে কিছু থাকে। এমনকি বিদ্যুৎ চলে গেলে তো মোমবাতি থাকে। তাহলে যেদিন যুদ্ধ হলো, শিশুরা মারা গেল ইরানে, 6 দিন লাগলো সরকারকে শোক জানাতে, কিন্তু ব্ল্যাক মার্কেট করতে 2 দিন লাগলো। ব্ল্যাক মার্কেট কেন হলো? দ্বিতীয় প্রশ্ন। তাহলে সাপ্লাই ছিল, স্টকে ছিল, বেশি দাম দিলে পাওয়া যাবে, কালোবাজারিতে এটাকে বলে। এমন হতো যে নেই, ফুরিয়ে গেছে, লাইন দিতে হচ্ছে, কিন্তু বেশি টাকা দিলে পাওয়া যাচ্ছে। তাহলে কেন্দ্রের সরকার হোক, রাজ্য সরকার হোক, বিজেপি হোক আর তৃণমূল হোক, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কোথায় গেল? মমতা ব্যানার্জি এই ব্ল্যাক মার্কেটের বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন? মজুতদারির বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন? স্টক পাইলিং এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন? হোর্ডিং এর ব্যবস্থায় কি ব্যবস্থা নিলেন? শুধু নিজে হোর্ডিং লাগিয়ে দিলে হবে? এই মোদি গত নির্বাচনে একটা মহিলার ছবি, সাধারণ ঘরের মহিলার ছবি আর গ্যাসের সিলিন্ডার দিয়ে ছবি লাগিয়ে ভোট করেছিলেন।